নেক্সট আরেকটা ব্যাপারে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আপনি বলতেছিলেন যে, এই যে মেয়েদের হিজাব বলেন বা বোরকা বলেন, এই ব্যাপারটা যদি মানে কি বলে ইসলামিক শরিয়া আইন বা কোন মুসলিম কান্ট্রিতে যদি বাধ্য করে পড়ানো হয়, তাহলে তো অবশ্যই তার ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে। এটা আমি আপনার সাথে একমত। আপাতত মানে কথাবার্তা বলার খাতিরে ইসলামে একমত তো এটাই বলছি। এটাই বিধান যে এটা পড়তে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। এটা বললাম। ঠিক আছে। বাধ্য করা হবে। যদি না তারপর করে সেটা তাহলে হচ্ছে শাস্তি প্রয়োগ করবে। খলিফা শাস্তি প্রয়োগ করবে। জি। শাস্তি যাবে তাদেরকে। এটা তো আছে। আচ্ছা মানে ধরেন যে এটা আসলে মানে রাষ্ট্রের দিক থেকে ধরেন যে আমি চাইলাম আমি স্কুল, কলেজে বা কোন জায়গায় আমি ইচ্ছে করে আমার আমার কেউ আমাকে চাপাই দিল না। আমি ইচ্ছা করেই বোরকা হিজাব পরে গেলাম। যদি রাষ্ট্র সেখানে বাধা দেয় তাহলে কি এটা ব্যক্তি স্বাধীনতা কি হরণ করে কিনা? এগুলা? যদি সেটা এমন একটা প্রতিষ্ঠান হয় যেখানে এটা ড্রেস কোড না, তাহলে তো অবশ্যই সেখানে বাধা দিতে পারবে রাষ্ট্র। ধরেন ধরেন এয়ারপোর্টে ঢুকবেন, আপনি বোরখা পরে ঢুকতে চাচ্ছেন এয়ারপোর্টে, হ্যাঁ? আপনাকে কেউ দেখতে পারবে না। তাহলে আপনাকে আইডেন্টিফাই করবে কিভাবে? যে আপনি যে আপনার আচ্ছা বুঝছি পাসপোর্টের হ্যাঁ, ছবিটা যে এগুলা তো আপনার পাসপোর্টের ছবিটা যে আপনার, এটা আইডেন্টিফাই আপনি মনে করেন পরীক্ষা দিতে গেছেন। পরীক্ষা দিতে গিয়ে আপনি বলতেছেন যে, "আমি পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা।" এখন আপনি যে আপনি, আপনার ছবির সাথে যে আপনার চেহারার মিল আছে, এটা মানে আইডেন্টিফাই করা যাবে কিভাবে? হ্যাঁ, আমি বুঝতে পারছি। সমস্যা নাই। ওগুলো নিয়ে আমি বলতেছি না। ভাই আমি আমি যদি মানে if I sound stupid তাহলে আমাকে একটু ধরাই দিয়েন। ধরেন যে এমন কোন একটা দেশের কথা আমি বলতেছি যেখানে আ উনারা মানে ব্যক্তি স্বাধীনতা আপনি যেভাবে বলতেছেন, ধরেন যে ওরা মানে এমনি পাবলিক প্লেসে যাওয়ার সময় ওরা আসলে যেকোনো পোশাকই এলাও করে। যেকোনো পোশাক বলতে আমি বোঝাচ্ছি ধরেন যে আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি কি পরে গেলেন না পরে ওরা আসলে জিনিসটা কেয়ার করে না। আপনি চাইলে বোরকা পরে বের হলেন, আপনি চাইলে শুধুমাত্র ব্রা পরেই বের হয়ে চলে গেলেন। এখন আমার কথা হচ্ছে ধরেন যে মানে কোন একটা কমিউনিটি বা কোন একটা মানুষের কোন একটা মেয়ের ইচ্ছা হলো যে না ও আসলে কোন কিছুই পড়বে না। তাহলে কি এই রাষ্ট্র থেকে কি তাকে কোন রেস্ট্রিকশন দেওয়া হবে যে না তোমাকে আসলে কিছু না কিছু করতেই হবে। এরকম কিছু কি না, করা রাষ্ট্র হবে তো কিনা? পাবলিক সেফটি জিনিসটা দেখে, তাই না? রাষ্ট্র দেখবে হচ্ছে পাবলিক সেফটি। কোন পরকালে কি হবে না হবে সেটা দেখা রাষ্ট্রের দায়িত্ব না। রাষ্ট্র দেখবে পাবলিক সেফ থাকতেছে কিনা। এখন ধরেন আপনি আ ওসামা বিন লাদেনের মুখোশ পরে ওসামা বিন লাদেনের মতো একটা মুখোশ পরে আপনি বাসে উঠতে চাইলেন। এখন আপনার তো আপনার ব্যক্তি স্বাধীনতা আছে। আপনি যে কারো পরে, মুখোশ পরে, মাস্ক পরে ঐরকম সেজে আপনি বাসে উঠবেন। এখন বাসে উঠলে তো সেটা একটা একটা প্রবলেম ক্রিয়েট হবে বাসের ভিতরে। ট্রেনের ভিতরে একটা প্রবলেম ক্রিয়েট হবে। জনগণ দৌড়াদৌড়ি শুরু করবে। আপনি ওখানে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। তখন তো জনগণ দৌড়ায়া পালানোর চেষ্টা করবে। এখন মানে যান বাঁচানোর চেষ্টা করবে। এখন এই ধরনের যদি আপনি ইনসিডেন্ট ঘটানোর সম্ভাবনা থাকে তখন তো অবশ্যই আপনাকে সেই সমস্ত পাবলিক সেফটির জন্য আপনাকে কিছু রেস্ট্রিকশন আরোপ করা হবে। যেমন আ হচ্ছে এবং সেটা যুক্তিযুক্ত হইতে হবে। যদি পাবলিক সেফটির সাথে এই জিনিসটা যৌক্তিকভাবে ম্যাচ করে তখনই আপনাকে এই ধরনের রেস্ট্রিকশন আরোপ করতে পারে। যেমন ধরেন ভাই আপনি কি জি, আপনি যদি ন্যাংটা হয়ে জি। মানে বাসে যেতে চান। এখন ন্যাংটা হয়ে আপনি বসলেন, একটা সিটে বসলেন। সিটে বসার পরে আপনি মানে ধরেন একটা লোক একটা বদবায়ু বের করে দিল এবং সেখানে তাই যে সিটের উপরে বসলো সেই সিটটাতে আপনার শরীরের যেই ইয়াগুলো আছে সেই জিনিসগুলো লেগে গেল বা আপনার শরীরের যে ব্যাকটেরিয়া আছে সেই আপনার নিম্নাঙ্গে যে জিনিসগুলো আছে সেগুলো সবই সিটের ভিতর লেগে গেল এবং আরেকজন ব্যক্তি এসে সেখানে বসলো এবং তার শরীরে সেটা ট্রান্সফার হলো। এই রকমের ঘটনা ঘটলে তো সেটা তো পাবলিক সেফটির জন্য একটা বিপজ্জনক ব্যাপার ঘটবে। যে আপনি আপনার শরীরের যত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং যত মানে আপনার যে শরীরের যত ফ্লুইড সেই ফ্লুইড গুলো আপনি আরেকজনের শরীরে পাস করে দিতেছেন। এই ধরনের ঘটনা থেকে তো রাষ্ট্র চেষ্টা করবে নাগরিকদেরকে রক্ষা করার জন্য। রাষ্ট্র তখন নাগরিকদের রক্ষা করবে। যদি সেটা একটা সেকুলার দেশ হয়, তাহলে সেকুলার দেশে যেহেতু কোন ধরনের কোন বৈষম্য চলতে পারবে না, সেহেতু সমস্ত সরকারি অফিসে সমস্ত ধরনের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা নিষিদ্ধ থাকা উচিত। কারণ এতে মানুষে ভেদাভেদ এবং মানুষে বৈষম্য সৃষ্টি হয়। যেমন একটা সেকুলার দেশে একটা স্কুল যেহেতু সেকুলার সিস্টেমে চলবে, সেহেতু একটা স্কুলে যেন একটা ছেলে খ্রিস্টান ক্রস নিয়ে ঢুকতে না পারে, একটা মুসলিম যেন মাথায় টুপি পরে ঢুকতে না পারে এবং একজন ইহুদিও যেন মাথায় টুপি পরে ঢুকতে না পারে, একজন শিখও যেন মাথায় পাগড়ি পরে ঢুকতে না পারে। ওই স্কুলে প্রত্যেকটা বাচ্চা যেন সেম থাকে, তারা যেন ইকুয়াল থাকে, তারা যেন কেউ স্পেশাল না হয়, তাদের কেউ যেন কোনো স্পেশাল সুযোগ সুবিধা না পায়। সবাই যেন ইকুয়ালি ট্রিটেড হয়, সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। এই ব্যবস্থা একটা সেকুলার স্কুলে থাকা উচিত এবং সরকারি অফিস আদালতেও মনে করেন একটা আ সেকুলার দেশে একজন বিচারক যদি সে আ টুপি মাথায় দিয়ে মুসলিম বেশ নিয়ে সে যদি বিচারকের আসনে গিয়ে বসে, তাহলে তো একজন খ্রিস্টান যখন সেখানে অপরাধী সেই কোর্টে একজন যদি খ্রিস্টান অপরাধীর কাঠগড়াতে থাকে, অপরাধী হিসেবে অভিযুক্ত হয়ে থাকে, সে তো এটা ভাবতেই পারে যে এই ব্যক্তিটা যেহেতু আমার জজ যেহেতু মুসলিম এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেও যদি মুসলিম হয়, তখন তো এই খ্রিস্টান যাকে অভিযুক্ত করা হয়েছে সে ভাবতে পারে যে যেহেতু বিচারকও মুসলিম এবং অভিযোগকারীও মুসলিম, তাই বিচারক কোনো না কোনোভাবে হয়তো আমার বিরুদ্ধে ওই যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তাকে মামলাতে জিতায় দিবে। এই ধরনের ঘটনা যেন কখনো ঘটতে না পারে, এইজন্য একজন বিচারক কখনো এই ধরনের কোনো ধর্মীয় চিহ্ন বহন করতে পারবে না। কারণ তাতে একজন
যে হচ্ছে অপরাধীর কাঠগড়াতে আছে সে হয়তো এটা ভাবতে পারে যে আমার সাথে বেইনসাফি হচ্ছে। আমার এই পার্সিয়ালিটি করা হচ্ছে। বিচারক আমার সাথে করেছে, পক্ষপাতিত্ব করেছে এক ধরনের। এই যে ধরনের ঘটনা যেন কখনো ঘটতে না পারে, পাবলিকের ভিতরে যেন এই কনফিডেন্সটা থাকে যে রাষ্ট্র এবং আইন সবার ক্ষেত্রে সমান, সবার ক্ষেত্রে ইকুয়ালি তারা দেখবে। এই ব্যবস্থাটা করার জন্য রাষ্ট্রের যেটুক করা দরকার সেটুক করবে। পাবলিক সেফটির জন্য যেটুক করা দরকার সেটুক করবে। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত বাসায় বসে আপনি বোরখা হিজাব পইরা বইসা আছেন কিনা সেটা তো রাষ্ট্র দেখতেই যাবে না। সেটা তো কেয়ারই করবে না। আপনি কি এরকম কোন রাষ্ট্রের উদাহরণ দিতে পারেন যে এই দেশে আ এইগুলা বাদে কোন ধরনের আ চাপায়া দেওয়া হচ্ছে যে বোরখা পরা যাবে না বা মানে বিকিনি পড়তে হবে। এটা কেউ করে? আচ্ছা, আমি যতটুকু শুনেছিলাম, এখন আমি শুনেছিলাম যে কিছু দেশে নাকি এরকম বোরকা পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি আসলে আপনাকে রেফারেন্স দিতে পারব না এখন। কয়েকটা আমি মুসলিম দেশে শুনেছিলাম। হ্যাঁ, আপনি এটা হয়তো সত্য। কয়েকটা মুসলিম দেশে বোরখার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ বোরখা পরে ওই দেশে সুপারমার্কেট গুলাতে চুরিচামারি এত বেড়ে গেছিল, বোরখা পরে মানে সুপারমার্কেটে ঢুকতো, তারপরে বাইর হইতে হতে মোটা হয়, একটু মোটা হয়ে যেত বাইর হওয়ার সময়। তখন দেখা যেত যে মানে সিসিটিভি ক্যামেরাতে উঠতো যে চুরি করছে। তখন তাকে যখন চ্যালেঞ্জ করা হইতো যে, "তুমি এখন তোমার বোরখাটা খোলো, তোমার ভিতরে তো জিনিসপত্র আছে।" তখন তারা কি করত? যে না আমার ধর্মের অনুভূতিতে আমার ধর্মে আঘাত করতেছে। আমার ধর্ম গেল বলে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করত। যে তার ধর্মে নাকি আঘাত করা হয়েছে। আরে ধর্মে তো কোথায় আঘাত করো? তুমি চুরি করছো। তোমার মানে তোমার করতে হবে। মানে দেখাইতে হবে ভিতরে কি আছে। কিন্তু তারা তখন ধর্ম গেল বলে চিৎকার ধর্ম কার্ড তারা খেলত। এই জন্য কয়েকটা মুসলিম দেশে বোরখা হিজাব নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইউরোপে আমি যে কয়েকটা দেশ ঘুরেছি কোথাও আমি দেখিনি যে বোরখা হিজাব কোথাও নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সে কয়েকটা অফিসে, সরকারি অফিসে এবং সরকারি স্কুলে এই ধরনের ধর্মীয় পোশাক, সব ধরনের ধর্মীয় পোশাক নিষিদ্ধ। এমনকি আপনি ক্রসও পড়তে পারবেন না। এমনকি আপনি করতে পারবেন কোন ইহুদিদের টুপিও পড়তে পারবেন না, কিছুই পড়তে পারবেন না। সেই সমস্ত জায়গাতে বোরখা নিষিদ্ধ। যে সমস্ত ওরা ইকুয়ালি ট্রিট করে, প্রত্যেকটা ধর্মকে তারা ইকুয়ালি ট্রিট করে। বেছে যে বোরখা পড়তে দিবে না, এরকম তো আমি কয়েকটা মুসলিম দেশ জানি যে এই দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু কোন আ মানে সেকুলার দেশে এই ধরনের ঘটনা ঘটেছে আমি তো জানি না। তাইলে আপনি আমাকে কয়েকটা উদাহরণ দেন তো ভাই। আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনি জানেন হয়তোবা। আমি এখন তো বের হয়ে, মানে এখান থেকে বের হয়ে আমি শুনেছিলাম যে এরকম কিছু দেশে নাকি পাবলিকলি বোরকা পরা বা হিজাব পরা ব্যান করা হয়েছে। এরকম কিছু। আচ্ছা, যাই হোক। আমি তাজিকিস্তানে হচ্ছে গিয়ে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। দাঁড়ান আমি একটু ও সার আচ্ছা, সার্চ ওটাকেও দিয়ে কি নেই। আপনি সাপোর্ট করেন কিনা? যে এভাবে তাজিকিস্তান পাবলিকলি মানে তাজিকিস্তানে যদি এই জিনিসটা মুসলিম করে দেশে হোক, যে দেশই হোক। নিশ্চয়ই সেটা তাদের কোনো একটা সেফটির কারণে করেছে। কোনো একটা সেফটি ইস্যুতে তারা করেছে। তারা তো হুদাহুদি এটা করবে না। আচ্ছা আমরা আচ্ছা। দেখি একটু। তার তা তা আমাকে একটু বলবেন কি তাজিকিস্তানে তাহলে? তাজিকিস্তানে হচ্ছে গিয়ে নিষিদ্ধ করা হয়েছে এই পোশাক। যেহেতু এটা পাবলিক সেফটির সাথে জড়িত। এই পোশাকটা তো পাবলিক সেফটির সাথে জড়িত। বোরখা হিজাব নিজের চেহারা দেখাবো না, এটা তো পাবলিক সেফটির সাথে জড়িত। এটা অবশ্যই স্ট্রিক্টলি ফলো করা উচিত যে মানুষের চেহারা যেন মানুষকে যেন আইডেন্টিফাই করা যায়। আপনি কে আপনাকে যেন আইডেন্টিফাই করা যায়। আপনাকে আইডেন্টিফাই করা না গেলে আমি তো ভাই আতঙ্কের ভিতরে থাকবো। মনে করেন আপনি একটা বাসে উঠেছেন, বাসের ভিতরে একজন ব্যক্তি আছে যাকে আপনি দেখতেও পারতেছেন না কিন্তু সে আছে কিন্তু তাকে আপনি দেখতে তার চেহারাটা আপনি দেখতে পাচ্ছেন না। এটা তো আপনার একটা সিকিউরিটি ইস্যু। এটা তো আপনি তো আতঙ্কিত হবেন এটাতে। আপনি আপনার বউ ধরেন আপনার বাচ্চা নিয়ে আপনি বাসে উঠছেন। এরকম একজন ব্যক্তি যে হচ্ছে তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সে কে? সেটা বোঝা যাচ্ছে না। তাইলে এটা একটা আতঙ্কের বিষয় না? এখন ভাইয়া সমস্যা হচ্ছে, আমি কি আমি আমি ধরেন যে আপনি মানে আমি লাল জামা পরে বিদায় দেখি আপনি মানে ইয়ে হয়ে গেছেন। মানে আমি বোরকা পড়ছি বিদায় আপনি ভয় পাচ্ছেন। এটা তো আমার আসলে না, দেখার না বিষয় আপনি না, তাই লাল না? জামা পড়ছেন না আমি কালো জামা পড়ছেন সেটা তো বিষয় না। আপনাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আপনাকে একেবারে মানে মনে করেন আ ব্যাংকে আপনি না, আপনি ভয় পাওয়ার কথা মুখ বললেন না, এজন্য বললাম ঠিক আরকি। আচ্ছা ব্যাংকে মনে করেন আপনি মুখে মাস্ক পরে ঢুকে গেছেন। বলেন তো এটা কি হবে আপনার সাথে? মানে ব্যাংকের সিকিউরিটি কি করবে আপনার সাথে? যেকোনো একটা ব্যাংকে আপনি একটু মুখে হ্যাঁ, একটা আ আচ্ছা। আপনি যে যখন বললেন যে বিভিন্ন ধরনের মানে পার্টিকুলার কেস এর কথা, যে দোকানে এটাতে ঢুকলে এভাবে করতে হবে বা এই স্কুলে ঢুকলে একটু এভাবে আমার প্রশ্নের ড্রেস উত্তরটা কোড একটু মেইনটেইন দিয়ে নেন করে। ভাই। আমার প্রশ্নের উত্তরটা মানে একটু আমি দিয়ে নেন জাস্ট ভাই। ব্যাকগ্রাউন্ডটা ব্যাংকে বলতেছি আপনি আরকি। আমি কেন ঢুকছেন এটা, হ্যাঁ, ব্যাংকে জি। আপনি ঢুকছেন একটা মুখে একটা মাস্ক পরে, হ্যাঁ? ওই যে কালো রঙের মাস্ক পরে ব্যাংকে ঢুকছেন। ব্যাংকের সিকিউরিটি আপনার সাথে কি করবে? না, ঢুকতে দিবে না। মানে মাস্কটা খুলতে বলবে। বললাম তো, মানে পার্টিকুলার কেস এর ক্ষেত্রে আমি তো একমত। আ মনে করেন একটা ট্রেনে আপনি উঠতেছেন মুখে মাস্ক পরে। আপনি একটা ছেলে মানুষ, মুখে জাস্ট মাস্ক পরে। বাদবাকি শরীর সব ঠিক আছে। টি-শার্ট পড়ছেন, জিন্স পড়ছেন, মুখে মাস্ক। আপনি ট্রেনে উঠতেছেন। ট্রেনে যদি সিকিউরিটি থাকে তারা তো আপনাকে থামাবে। চেক করে দেখবে যে আপনি আসলে কে? কেন মাস্কটা পড়ছেন এটা তো চেক করবেই নাকি? হ্যাঁ, যদি আইডেন্টিটি জনিত ইস্যু হয় তাহলে তো চেক করে দেখতেই পারে। পরবর্তীতে তাহলে আমি করতে পারব এটা। আমরা তো যেইটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনাকে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। আপনি যদি পুরা জিনিসটা আপনার পুরা শরীর ঢেকে রাখেন তাহলে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাহলে তো অবশ্যই আপনাকে যেকোনো জায়গাতে থামায় আপনাকে চেক করতে হবে যে আপনি আসলে কে? এবং এভাবে এখানে হাঁটতেছেন এটা তো একটা মানে সিকিউরিটি ইস্যু। কিন্তু যদি আপনাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তো আমি পৃথিবীর কোথাও তো এরকম কোনো আইন আমি জানি না। এরকম কোনো আইন আছে যে আইডেন্টিফাই করা যাচ্ছে কিন্তু তারপরেও হুদাই বোরখা পড়তে দিব না বা হিজাব পড়তে দিব না এরকমের আইন করে রাখছে। এরকম তো আমি কোথাও পাই নাই ভাই। তাজিকিস্তানেও আইনটা না, এরকমই। আমি যেটা বললাম সেটাই। আইডেন্টিফাই করতে হবে আপনার নিজেকে। না, মানে বুঝলাম না। মানে আমি ধরেন যে কোন জায়গায় বোরকা পরে হাঁটতেছি। আমাকে আইডেন্টিফাই কেন করা লাগতেছে আমাকে? মানে আপনি ধরেন যে একটা আশেপাশে কিছু নেই। আমি একটা স্বাধীন মানুষ।
হেঁটে যাচ্ছি। আপনি তো এখানে মানে এখানে তো আরো মানুষ থাকে। তাদের জন্য তো আপনি কে? আপনি যদি পেটের ভিতরে বোমা নিয়ে ঘোরেন এটা কে জানে যে আপনি কে? আপনাকে তো চিনিই না কেউ। আপনাকে তো দেখতেই পাচ্ছে না কেউ। আপনার পেটের ভিতরে বোমা আছে নাকি সেটা বুঝবো কিভাবে আমরা? এটা তো হয় আ শার্ট পরেও পকেটের মধ্যে বোমা নিয়ে তো হাঁটা থাকে। শার্ট পরে পকেটে বোরমা আচ্ছা, নিয়ে থাকলে আপনার চেহারাটা অন্তত আইডেন্টিফাই করা যায় আপনি একজন মানুষ। আপনার সাথে আপনাকে যখন দেখা যাবে, আপনার চোখ যখন দেখা যাবে, আপনার মুখ যখন দেখা যাবে তখন অন্তত বোঝা যাবে যে আপনি যদি কোন দুর্ঘটনা ঘটান সেটার কনসিকুয়েন্স নেয়ার জন্য আপনি রাজি আছেন। আপনি নিজেকে আইডেন্টিফাই অন্তত করতেছেন। কিন্তু আপনি নিজেকে আইডেন্টিফাই করতেছেন না, আপনাকে কিছু দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না আপনি কে। এটা তো একটা বিপজ্জনক ব্যাপার। এটা তো পাবলিক সেফটির জন্য একটা বিপজ্জনক ব্যাপার। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে কথাটা একটু সামারাইজ করে দিই। করে নিই। মানে কথা মানে শুধু পারতেছে। সেটা হচ্ছে তাহলে আপনি জিনিসটা সাপোর্ট করতেছেন যে কোন দেশ যদি বা সেকুলারই হোক বা মুসলিম কান্ট্রি হোক বা কোন ধর্মভিত্তিক রাষ্ট্র হোক যদি হয়, তারা যদি এরকম মানে পুরোটা ঢাকা আরে কোনটা কোন পোশাকে একটা জাস্ট ঢাকা বা না ঢাকা সেটা তো তাদের তো সেরকম প্রপার এভিডেন্স দেখাইতে হবে। যে আমরা হ্যাঁ, তো হ্যাঁ। যেটা আপনি সাপোর্ট করি বুঝলেন? সেটা হচ্ছে এভিডেন্স এর উপর ভিত্তি করে যেকোনো সিদ্ধান্ত যখন সেটা যৌক্তিক হবে ভাই। যখন জি। আমরা তো এরকম না যে বোরখা আমরা নিবো বা নিব না। আমাদের ভাই চ্যাটের খুশি এই কারণে বোরখা নিবো, চ্যাটের খুশি এজন্য বোরখা নিব না। এটা তো আমাদের না, না, স্ট্যান্ড। আপনি তো যুক্তির কারণ দেখাইছেন। ঠিক আছে। এটা তো একটা আপনি তো যৌক্তিক যুক্তির কারণ কারণ দেখাইছেন যে দেখাইতে এই হবে যে সমস্যার কারণে। হ্যাঁ, যৌক্তিক হ্যাঁ। কারণ দেখাইতে হবে যে এই কারণগুলার কারণে এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করব, এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করব না। সেই যৌক্তিক কারণটা যদি আপনি বোরখার জন্য দেখাইতে পারেন আমাদেরকে, যদি দেখা যায় যে এমন একটা দেশ যেখানে এত মানে ধূলিঝড় হয়, যে ধূলিঝড়ে মানে মানুষ অসুস্থ হয়ে যায়, তখন বলব ওয়েল কেন আমরা করি নাই? আমরা কি যে করোনার সময় করি নাই? করোনার সময় আমরা বলি নাই? যে হ্যাঁ, তোমরা মাস্ক পরো, মুখে মাস্ক পরো, এখন আর আইডেন্টিফাই করতে হবে না। তোমরা মাস্ক পরে ঘোরো। সমস্ত সেকুলার দেশ তো তখন একসাথেই বলছে যে, "হ্যাঁ, তোমরা মুখে মাস্ক পরে তারপর বের হবা। বাইরেই বের হবা না। প্রয়োজনে ঘরে থাকো।" এইটা তো ভাই সমস্ত এটার পেছনে যথেষ্ট যৌক্তিক বিষয়াদি ছিল এবং আমরা সবাই দেখতে পাইছি যে হ্যাঁ, এটা পাবলিক সেফটির জন্য একটা রাষ্ট্র এই জিনিসটা আমাদেরকে বলতেছে। কিন্তু পাবলিক সেফটির কোনো বিষয় নাই। বরঞ্চ যেটা পাবলিক সেফটিকে ভায়োলেট করতেছে, সেইটা শুধুমাত্র ধর্মের কারণে কেন করতে দেয়া হবে ভাই? না, না, আমি ধর্মের কারণে বলতেছি না। আমি জাস্ট এমনি যে ধরেন যে কেউ ধর্ম মানলো না। কিন্তু ও আসলে চাচ্ছে যে ওর হয়তোবা হাতে পায়ে কোন সমস্যা বা এমনিতেই ও চাচ্ছে না যে ওর শরীরকে দেখুক। বোরকা হিজাব পরে হাঁটতেছে বা পাঞ্জাবি পরে হাঁটতেছে। যদি কি রাষ্ট্র থেকে সেটাকে এলাও না করা হয় তাহলে কি সেটা ব্যক্তি স্বাধীনতা হরণ করে কিনা? বা আপনি তো বললেনই যদি যৌক্তিক কারণ দেখাইতে পারি যে পাবলিক সিকিউরিটি বা রাষ্ট্রীয় কোন ঝুঁকি থাকে তাহলে দেশ থেকে সেটা ইয়ে করতে পারে। এখন আমার কথা হচ্ছে ধরেন যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানে 90% বা হোয়াটএভার মানুষ মুসলমান বলেন মাদ্রাসায় পড়া অনেক ছেলেপেলে যারা মানে মেয়েদের থেকে অনেক বেশি মেয়েদের সাথে অ্যাটাচ থাকে না। মানে সারাক্ষণ ছেলেদের সাথেই থাকে। যারা আসলে মেয়েদেরকে আপনি তো বলেন মাঝে, মাঝে যে বাসে দেখে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। সো মানে ওখানে দেশে রেপ অনেক বেশি। তো ওরা যদি এক্সকিউজ বলতে আমি বোঝাচ্ছি যে ওরা যদি এই লজিকটা দেখায় যে এই কারণে আমাদের রেপ গুলা বেশি হচ্ছে। আমরা সে কারণে আমি রেস্ট্রিক্টেড না। আমি মেয়েদেরকে এই ইয়ে করে দিচ্ছি যে এরা বাইরে গেলে এভাবে যাবে, এভাবে যাবে। ওদের রাষ্ট্র মানে বাংলাদেশ অনুযায়ী। তাহলে কি মানে সেটা আপনি কতটুকু অ্যাকসেপ্ট করবেন? মানে এটা তো কারো জন্য সিকিউরিটি সমস্যা বা কার জন্য সিকিউরিটি হয় না? সমস্যা? এটা কি মানে এই ওই যে বললেন যে রেপিস্ট গুলা রেপ করবে এজন্য আমরা মেয়েদেরকে রেস্ট্রিকশন আরোপ করব নাকি? মেয়েরা কি রেপ করতেছে? ভাই আপনি ভাবেন না যে আমি আসলে জিনিসটা সাপোর্ট করতেছি। আমি জাস্ট ডেভিলস অ্যাডভোকেট প্লে করতেছি আরকি। জাস্ট আপনি কি বলেন এটা জানার জন্য। কিন্তু এখানে তো আপনি তো একদম রেপিস্টদেরকে সাপোর্ট মানে এইটা তো পুরা রেপিস্টদের কথাবার্তা। মানে রেপিস্টরা বলে হচ্ছে গিয়ে মেয়েটার মানে জামাকাপড় ঠিক ছিল না এজন্য রেপ করছি। এই ধরনের কথাকে আমরা কিভাবে যুক্তি হিসেবে ব্যবহার করব ভাই? আচ্ছা, আপনি তখন ওই ২ টা যুক্তি আমি যতটুকু আমি খেয়াল করছিলাম এই যে বাসে যাওয়ার ব্যাপারটা আপনি বলছিলেন যে বোরকা পরে কারো আতঙ্ক হয়ে যাচ্ছে। কেউ ভাবতেছে কি তারপরে হচ্ছে কি ওই যে যদি কোন পোশাক না পরে যায় তাহলে হচ্ছে কোন ঝামেলা হইলে এর এ ওই ওই কি বলে ওই যে বদদায়ী-টদদায়ী কথা বললেন। তো এটা তো আসলে পোশাক পরেও হইতে পারে যে এই ২ টা আপনি কিন্তু জিনিসটা বললেন। পোশাক পরে সেটা তো সে অপরাধ করতেছে। আরে ভাই সেখানে তো ওই লোকটা অপরাধ করতেছে না কোন। আপনি বলতেছেন কে যে অপ যে কে দেখতেছে অপরাধ সে করতেছে? তার এক্সাইটেড হতে তো কোন সমস্যা নাই তো ভাই। আপনি এক্সাইটেড হন না। আপনি একটা হ্যাঁ, মেয়েকে দেখে এক্সাইটেড হন। এখানে আপনার সমস্যার কোথায়? কেউ তো আপনাকে কিছু করবে না এক্সাইটেড হইলে। আপনি এক্সাইটেড হয়ে মইরা যান। বাসায় গিয়ে যা ইচ্ছা করেন। এইখানে তো সেকুলার রাষ্ট্র তো আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবে না কোন মেয়েকে দেইখা আপনি এক্সাইটেড হইলে। কিন্তু এক্সাইটেড হইয়া তো আপনি যদি মেয়েটার উপরে ঝাঁপায় পড়েন, এই মেয়েটার উপরে ঝাঁপায় পড়াটা তো ক্রাইম হবে। এইখানে মানে হ্যাঁ, সেটা তো ওই অবশ্যই। উদাহরণের তো সাথে এখন এটা রাষ্ট্র মিলতেছে কিভাবে? ওই উদাহরণের সাথে এখন এটা রাষ্ট্র যদি মিলতেছে দেখে কিভাবে? ভাইয়া, রাষ্ট্র যদি দেখে যেভাবে একটা কেস স্টাডি করে দেখে জি। একটা সেকুলার স্টেটে কি বোরকা হিজাব পরা একটা মেয়ে বাসে উঠছে দেখে একজন সিকিউরিটি কনসার্ন হইতে পারে তার যে এই মেয়েটা এই কে এটা বোরখা পরে উঠলো এটা তো আমি চিনি না। এটা তো আমার ভয় লাগতেছে। এইটা একটা সিকিউরিটি ইস্যু যে এর ভিতরে একটা বোমা থাকতে পারে। বোমাটা সে ফাট করে ফাটায় দিতে পারে আল্লাহু আকবার বইলা। এই ঘটনা ঘটছে ইতিমধ্যে বহু এই ধরনের ঘটনা ঘটছে। এখানে কোন বাসের অন্য কোন যাত্রী এই ভয়ে যদি মনে করেন ওই মেয়েটাকে ছুরি মেরে দিত, তাহলে সেটা ক্রাইম হইতো। ঠিক আছে? ওই মেয়েটাকে সে কিছুই করতে পারবে না। ওই মেয়েটাকে সে টাচও করতে পারবে না। আর এই যে উদাহরণটা আপনি দেখাচ্ছেন, সেই উদাহরণের ভিতরে
আপনি বলতেছেন ওই হ্যাঁ, মেয়েটাকে দেইখা যদি ঠিকই ওই বেটা উত্তেজিত হইয়া ওই মেয়েটাকে রেপ করে, এই কারণে মেয়েটার এইটা করতে হবে। আরে এর দায়িত্ব সে কেন নিবে? আমি এবং এটা বলতে সেটার পরে তো ডিসগাস্টিং ফিল সেখানে তো করতেছি। তাও বলছি যে এখানেও তো ওই মেয়েটা বলতে এভাবে তো আমি লজিক দেখাইতে পারি যে এখানেও তো ওই মেয়েটার সিকিউরিটি ইস্যু চলে আসতেছে। যে না মেয়েটা পড়ার কারণে রেপ হচ্ছে। মেয়েটার আমি সরি। এটা তো এটা তো এটা এটা কিভাবে হয় যে এবং এইখানে তো আমি এভিডেন্স দেখাতে পারি। লক্ষ, লক্ষ এভিডেন্স দেখাতে পারি যে ৮০ বছরের বৃদ্ধা মেয়ে, বৃদ্ধা মহিলা সে রেপ হইছে। হইছে মানে ৬ মাসের বাচ্চা শিশু রেপ হইছে। এমনকি ভাই আপনাদের মুমিন ভাইরা পাকিস্তানে একটা ছাগল পর্যন্ত ছাড়ে না, একটা বিলাই পর্যন্ত ছাড়ে না, একটা গরু পর্যন্ত ছাড়ে না। গরুর সাথে পর্যন্ত মানে গরুরে দেখে উত্তেজিত হয়ে যায়। তাইলে তো ভাই সবকিছু রেখে রাখতে হবে। আপনাদের তো যেকোনো ফুটা-ফাটা এই যে মুমিন ভাইদের জন্য আপনাকে বলছি না। মুমিন ভাইদের জন্য যে মুমিনরা তো যেকোনো ফুড়া দেখলে ঢুকে পড়তে যাবে তখন। বলবে ফুড়া দেখে আমি উত্তেজিত হয়ে গেছি। ভাই মানুষের এই উত্তেজনার তো শেষ নেই তো ভাই। এই উত্তেজনা তো যেকোনো কিছু দেখে হইতে পারে। আরে ভাই বলতেছে যে মেয়েদের আন্ডার গার্মেন্টস উপরে শুকা দিছে এটা দেখে নাকি মানে বেটার রেপ করতে খায়েশ হইছে। আরে বেটা তাহলে কি ওগুলো এখন মানে এগুলা তো ভাই ডিসগাস্টিং কথাবার্তা। এগুলা হচ্ছে এগুলারে থাপড়ানো দরকার। এই সমস্ত মানে যারা দেয় মানুষের এই যে যারা হচ্ছে সেক্সুয়ালি পারভার্ট এরা হচ্ছে মাদ্রাসা ছাপ এই সমস্ত অশিক্ষিত মূর্খ মুমিন। এগুলা তো ভাই মেয়েদের একটা চুল দেখলে, মেয়েদের একটা এমনকি মেয়েদের কণ্ঠ শুনলে ফোনে এই যে মানে কল সেন্টারে ফোন করে এগুলায়। ফোন কইরা মেয়েদের কণ্ঠ শুইনা তাদের নাকি হয়ে যায়। হ্যাঁ? মেয়েদের একটু হাই হ্যালো করলেও নাকি তাদের হয়ে যায়। তাইলে তো ভাই এগুলা তো খারাপ অবস্থা। এগুলা তো মানে ডাক্তার দেখাইতে হবে। এগুলো তো যেকোনো জিনিস দেখলে এরা গরম হয়ে যেতে পারে। এমনকি গাড়ির পেছনে যে পাইপটা দিয়া মানে গ্যাস বাইরে ওইটা দেখলেও মুমিনের নাকি হয়ে যায়। তাহলে ফুটা দেখলেই তো এদের হয়ে যাবে। তখন গরু, ভেড়া, বিলাই, কুত্তা, মুরগি সবই তো আপনার ঢাইকা রাখুন লাগবে। পুরা সারা দুনিয়া ঢাইকা রাখান লাগবে। তাইলে এই যে রবীন্দ্রনাথের একটা গল্প আছে না? জুতা আবিষ্কার। ওই যে সারা মানে পুরা দেশ নাকি জুতা দিয়ে মানে কার্পেট দিয়ে ভরে রাখবে। ভাই কার্পেট দিয়ে পুরা দেশ ভরান লাগবে না। ওই মুমিনের ওই ওই জায়গা আপনি আটকান। ওইখানে প্রবলেম। প্রবলেমটা তো ওই জায়গাটাতে। প্রবলেম তো পুরা দেশের হ্যাঁ, না। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি তখন ওই যে যেই মানে কি বলবো ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে উদাহরণ দিয়ে দিচ্ছিলেন যে ওরা আসলে কিভাবে জিনিসগুলো ম্যানেজ করতেছে। ওদের কান্ট্রির পার্সপেক্টিভ অনুযায়ী ওরা আসলে রুল করে নিচ্ছে ওদের কান্ট্রি সিকিউরিটি অনুযায়ী। এখন আপনি যে এখন এতক্ষণ ধরে ৫ মিনিট ধরে যে উদাহরণগুলো দিলেন মানে আমাদের কি বলে মুসলিমদের পার্সপেক্টিভ এ। তখন এই আপনার এই কথাগুলোই যদি বেসমেন্ট ধরে যদি ওরা এই ইয়েটা করে, যে আমি যেটা কোনটা? বললাম আরকি। এই যে কোনটা? হিজাবের ব্যাপারটা যে যদি পার্মানেন্ট করে দেয়। যে এটা কারণটা হচ্ছে আপনি এটা যেগুলো বললেন এতক্ষণ ধরে এটাই। কারণগুলো হচ্ছে আরে এটাই। ভাই এই ধরনের তো ঘটনা আছে। এখানে তো কে ভিকটিম হচ্ছে? ভিকটিমটা কে? বোরখা যে পড়তেছে, ধরেন ইউরোপের একটা রাস্তাতে বোরখা পরে কেউ উঠছে বাসে। আরেকজন যাত্রী সেটাতে আনসেফ ফিল করতেছে। ওই যাত্রী তো তাকে অ্যাটাক তো করে নাই। অ্যাটাক করছে? আচ্ছা ভিকটিম যদি রাষ্ট্র হয় তাহলে জিনিসটা এলাও। আর যদি ব্যক্তি হয় তাহলে হবে না নাকি? ভিকটিম যদি কি? রাষ্ট্র আপনি তো তখন ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে রাষ্ট্রকে ভিকটিম দেখাইছিলেন। ভিকটিম বলতে আমি বোঝাচ্ছি সিকিউরিটি জনিত ইস্যুর ক্ষেত্রে আরকি। না, এখানে তো যে এখানে তো নাগরিকরা, সাধারণ যে নাগরিকরা তারা এক ধরনের সিকিউরিটি কনসার্ন এ ভুগতেছে। তাদের সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে। তারা বলতেছে তাদের সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে। এই সিকিউরিটি হ্যাম্পার এর অজুহাতে তো কেউ গিয়ে ওই বোরখা পরা মেয়েটাকে তো রেপ করে নাই বা খুন করে নাই। তাই না? হ্যাঁ, আর ওই ক্ষেত্রে তো মানে একটা মেয়ে কি জামা পড়ছে না পড়ছে সেটার কারণে সেই মেয়েটাকে রেপ করতেছে। তাহলে এই ২ টা উদাহরণ একরকম এক কিভাবে হইল? আচ্ছা। আশ্চর্য আচ্ছা তাহলে ব্যাপার। আমি আমি যখন আশ্চর্য। ওই যে উদাহরণটা দিলাম, ওইটা কি তাহলে আপনি একটু আমারে আরেকটু বুঝায় বলবেন যে লজিক আপনি বলতেছেন যে আমি ইনফরমেশন লজিক এই ২ টার উপর বেস করে আমি ডিসিশন নিবো যে এটা এলাও করা উচিত কি উচিত না। এখন বাংলাদেশের ক্ষেত্রে বা এই যে মুসলিম ওয়ার্লড এর ক্ষেত্রে আপনি বুঝলাম আমি মেনে নিলাম। আমি আপনার সাথে আর আর্গুমেন্ট গেলাম না। যে আপনি যে লজিক গুলো দিলেন এগুলো অনুযায়ী আসলে লজিক গুলো কাজ করে না। এগুলো আসলে কুযুক্তি হয়। কি এখন কিন্তু কিন্তু সেম কিন্তু কিন্তু ব্যক্তি স্বাধীনতা যেই জিনিসগুলা আমরা ইউরোপ আমেরিকাতে এপ্লাই করতেছি সিকিউরিটি ইস্যু জি। যেমন ধরেন এয়ারপোর্টে পাবলিক বাস, পাবলিক ট্রেন এই জায়গাগুলাতে তো ইতিমধ্যে অনেকগুলা জঙ্গি হামলা হইছে না? বিভিন্ন দেশে তো হ্যাঁ, অনেকগুলা হ্যাঁ জঙ্গি হয়েছে। হামলা হইছে। সেটা কারা করছে? ওই যে বোরখা হিজাবের ভিতরে বোমা-টোমা নিয়ে উঠে গেছে। তারপরে একটু পরে আল্লাহু আকবার বইলা ফুটায় দিছে। তখন মানুষ মারা গেছে। এইটাতে তো পাবলিকের ভিতরে এইটার কারণে ভীতি তৈরি হওয়াটাই তো একটা স্বাভাবিক ব্যাপার নাকি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এবং পাবলিক তো চাইবে যে, যেই ব্যক্তি আমার সাথে বাসে আমার সাথে বসে আছে, সেই ব্যক্তির চেহারাটা অন্তত আমি আইডেন্টিফাই যেন করতে পারি। সিসিটিভি ক্যামেরাতে যেন এই ব্যক্তিটাকে চেনা যায়। এই ব্যক্তি যদি কোন ক্রাইম ঘটায় যায়, তাহলে যেন আমরা পরে এই ব্যক্তিকে খুঁজে বের করতে পারি অন্তত। এই ব্যক্তি যেন এমন হাওয়া হয়ে না যায় যে, উধাও হয়ে গেল। এখানে বোম রাইখা যদি সে বাস থেকে নেমে যায়, এই ব্যক্তিকে যেন পরে আইডেন্টিফাই করা যায়। এইটুক তো একটা যৌক্তিক দাবি, তাই না? ভাই এটার সাথে কি একটু ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটাকে এড করে দিয়ে বলবেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হইতো। এইখানে ব্যক্তি স্বাধীনতা যে আসতেছে কেন? যে যদি আপনি মনে করেন বাসায় বসে থাকেন, আপনার পাবলিক প্রপার্টিতে আপনি যা ইচ্ছা সেটা করতে পারেন। কিন্তু যখনই আপনি একটা আ আ সরি আপনার প্রাইভেট প্রপার্টিতে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু যদি একটা পাবলিক প্রপার্টিতে আপনি যান তাহলে তো পাবলিক সেফটির দিকটা তো আপনার বিবেচনা করতে হবে। পাবলিক সেফটি তো আপনি হ্যাম্পার করতে পারেন না। কিন্তু ওই ক্ষেত্রে পাবলিক সেফটি কোথায় হ্যাম্পার হচ্ছে? একটা মেয়ে যদি
মনে করেন ন্যাংটা হয়েও যদি রাস্তায় ঘোরে তাহলে পাবলিক সেফটি কোথায় হ্যাম্পার হচ্ছে? আমাকে দেখান তো। হ্যাঁ, হ্যাঁ, আমি এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে যদি উনি যদি চায় যে ল্যাংটা হয়ে যাবে বা কিছু না পড়েই যাবে তাহলে তো কোন পাবলিক সেফটি মানে কোন রাষ্ট্র বলেন কোন কিছু হ্যাম্পার হচ্ছে না। তাহলে কি উনি এটা একটা কি এলাও কিনা? একটা পাবলিক সেফটি হ্যাম্পার হচ্ছে যে সে তার শরীরের যে ফ্লুইড গুলা সেগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তেছে। সে যেখানে বসতেছে, সে যেখানে দাঁড়াইতেছে সেই সমস্ত জায়গাতে আ ব্যাকটেরিয়া ভাইরাস তার শরীরের যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলা আছে সেগুলা স্প্রেড করতেছে। এইটার কারণে তাকে আপনি বলতে পারেন যে, "তুমি এই কাজটা করতে পারো না। তুমি যদি নিতান্তই ন্যাংটা হয়ে ঘুরতে চাও তাহলে তুমি বিচে চলে যাও। অনেকগুলা নুড বিচ আছে। সেই নুড বিচে গিয়ে তুমি ন্যাংটা হয়ে বসে থাকো। কিন্তু তুমি পাবলিক বাসে এভাবে ন্যাংটা যাইতে পারবা না।" এই মানে ঠিক আছে। রিজনটা দেখায় তাকে সেখান থেকে প্রতিহত করা যায়। কিন্তু আমি মনে করেন সে একমত। খুবই ভাই এমন একটা ড্রেস জি। পড়ছে যে ড্রেসটা খুবই অল্প একটা ড্রেস, হ্যাঁ? এখন সে কিভাবে পাবলিক সেফটি হ্যাম্পার করতেছে? এক চুনাহাগা মুমিন ওখানে বইসা আছে তার মাথায় তার ইমান খাড়া হয়ে গেছে, তার ছোট মোহাম্মদ খাড়া হয়ে গেছে। এইটাতে সেই মেয়েটা কিভাবে পাবলিক সেফটি হ্যাম্পার করলো সেটা আমাকে বোঝান। হ্যাঁ, আমি মূলত ওই যে ব্যাপারটাকে ওই যে মানে কি বলবো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার মধ্যে তো ভিতরে তো রাষ্ট্র একটা ইনক্লুডেড ব্যাপার না। আমি ওটার সাথে লিঙ্ক করে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম আপনাকে। আমি জাস্ট পাবলিক এর রিকমেন্ডেশন এর কথা বলতে চাচ্ছিলাম না। যে আমি বলতেছিলাম যে যদি উনি চায় যে মানে কিছু না পড়েই বের হবে। উনার ইচ্ছা, উনার ব্যক্তি স্বাধীনতা উনি রাস্তাঘাটে হাঁটতেছে কিছু না পড়েই। তাহলে কি আমি বলতে চাচ্ছি রাষ্ট্র তাকে কি ফোর্স করতে পারে কিনা যে তুমি এভাবে চলতে পারবা না। তুমি এভাবে চলতে হবে। এটা কি করতে পারে কিনা? রাষ্ট্র যেটাই করতে পারে না কেন তার প্রপার রিজন এ যেকোনো কিছুই রাষ্ট্র করতে পারে। প্রপার রিজনটা দেখাইতে হবে। যদি প্রপার রিজনটা একটা ভ্যালিড রিজন হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা অ্যাকসেপ্টেড। আমাদের তো মূল ইয়াটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। এই জিনিসটাই তো আমরা এত বছর ধরে বলি ভাই যে এটা আচ্ছা হচ্ছে আপনার যুক্তিসঙ্গত পার্সোনাল একটা ওপিনিয়ন জিনিস। টাই বলেন তাহলে। পার্সোনাল ওপিনিয়ন টাই বলেন। আমি সেটার যদি পেছনে যদি যৌক্তিক ফার্স্ট ওয়ার্ল্ড কারণ কান্ট্রি থাকে তাহলে অবশ্যই অ্যাকসেপ্টেড। আর যদি যৌক্তিক কারণ না থাকে, যদি জাস্ট বিকজ এই ধরনের উদ্ভট কথাবার্তা যে অমুকে মানে খাড়ায় যাচ্ছে, অমুকের মুমিনের খাড়ায় যাচ্ছে, ঈমানদণ্ড খাড়ায় যাচ্ছে। এটা তো কোনো ভ্যালিড মানে আমি একটা আর্গুমেন্টও না, ভ্যালিড যুক্তিও না। আমি একটা hypothetical scenario দাঁড় করতে বলতে চাচ্ছি আরকি। যে ধরেন যে ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি তে বা জার্মানিতেই বলেন যে এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে কি আপনি সেটাকে অ্যালাও করবেন কিনা? কিরকম একটা ঘটনা ঘটলো? এই যে কিছু না পড়েই বের হয়ে ব্যাপারটা, ব্যক্তি স্বাধীনতার যে ব্যাপারটা আরকি। কিছু না পরে কিছু জায়গা এখানে আছে। যেমন প্রোটেস্টাররা প্রোটেস্ট যারা করে, যেমন ধরেন পলিটিক্যাল প্রোটেস্ট যারা করে, তারা অনেক সময়ই মানে এখানে বার্লিনে সংসদ ভবনের সামনে গিয়ে জামাকাপড় খুইলা ফেলে। জামাকাপড় খুইলা গিয়ে পুলিশকে দেখায় দেয়। এমনকি আমাদের যে সে চ্যান্সেলর ছিল মানে শোলস তার সামনে একদিন এক মহিলা গিয়ে জামাকাপড় খুইলা ন্যাংটা হয়ে গেছে। আর শোলস একটু মিচকি হাসতেছিল। হাসতে পুলিশকে বলল যে, "তুমি ওনাকে নিয়ে যাও।" তারপরে অনেকগুলা পুলিশ এসে তাকে গার্ড দিয়ে মানে বলল যে, "আপনি বাইরে আসেন।" তাকে কোন ধরনের অসম্মানও করা হয়নি। তাকে কোন ধরনের করা হয়নি। সুন্দর করে সাইডে নিয়ে গেল এবং বলল যে, "আপনি তাহলে জামাটা পরে ফেলেন। এবং আপনি যদি নিতান্তই প্রটেস্টটা করতে চান, এই ন্যাংটা হয়ে প্রটেস্টটা করতে চান, তাহলে ওই জায়গাটাতে গিয়ে আপনি প্রটেস্টটা করেন। কারণ এই জায়গাতে মানুষ আসা যাওয়া করতেছে। বা পাবলিক এর এক্সেস আছে এই জায়গাটাতে। আপনি ওই জায়গায় গিয়ে আপনি এই ন্যাংটা মানে প্রটেস্টটা করতে পারেন।" তখন সেই মহিলা সেখানে তাকে পাঠায় দেওয়া হইল। ওইখানে গিয়ে সে ন্যাংটা হয়ে প্রটেস্ট করছে। অসুবিধা কোথায়? অসুবিধা তো দেখলাম না আমি কোন। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি আপনার এই আমার এই কথাগুলো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। আমি আফগানিস্তানের কোন একটা তালেবানের কোন একটা সরকারের কোন একটা কিছুতে ওরা ইন্টারভিউ দিচ্ছিল। ইন্টারভিউর মধ্যে বলতেছিল যে মুসলমানরা তো হচ্ছে মুসলিম কান্ট্রি গুলাতে শরিয়া মানে বিশেষ করে তালেবানদের মানে ওই আফগানিস্তানের উদাহরণটাই ওরা দিচ্ছিল। যে মেয়েদেরকে বোরকা হিজাব পড়তে তো তারা বাধ্য করতেছে। এটা কি মেয়েদের কি বলে একটা ব্যক্তি স্বাধীনতা বলেন মানে এটাকে হরণ করা হচ্ছে কিনা? তো উনি এই রেসপন্সটা দিচ্ছিল যে এটা আসলে মানে কি বলে দেশ অনুযায়ী ব্যাপারটা ভ্যারি করে যে আমরা আসলে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইয়ে অনুযায়ী আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করছি যে না আমরা আসলে মেয়েদেরকে ভিতরে রাখবো যাতে কোন ধরনের সমস্যা না হয়। কিন্তু উনি বলছিল যে কোন দেশ অনুযায়ী এটা ভেরি ওয়েস্টার্ন করে কিভাবে এটার মানে কি? দেশ অনুযায়ী না ভেরি মানে করার এভাবে মানে বলা নাই। সরি এভাবে বলা নাই। মানে বলতে চাচ্ছিল যে আমরা এভাবে চাচ্ছি। এখন উনি এভাবে বলতেছিল যে কোন ওয়েস্টার্ন কান্ট্রি তে কি মেয়েদের কি মানে কিছু না পড়ে বেরোতে দিবে? তো উনি বলতেছিল যে না বেরোতে আরে দিবে না। ওয়েস্টার্ন তো কান্ট্রি তে দেখেন তো যুক্তির উপরে ভিত্তি করে এই সিদ্ধান্তটা নেয়া হয়। তারা তো কোন আজগুবি কেতাবে কি লেখা আছে সেইটার উপর ভিত্তি করে ডিসিশন মেক করতেছে না। তাহলে যুক্তির উপর ভিত্তি করে যদি ডিসিশনটা নেয়া হয়, তাহলে তো সেটা একটা যৌক্তিক সিদ্ধান্ত হইল। আ মানে ওভারঅল যদি বলি আপনার কি মনে হয় এভাবে কি এলাও করবে? আমার তো মনে হচ্ছে না এভাবে এলাও করার কিভাবে কথা। এলাও করবে? আপনার কথা আমি ভাই বুঝতেই মানে পারছি না এলাও এটা। বলতে এলাও বলতে আমি বলছি মানে ইন জেনারেল কি সবাই এরকম কি কেউ এলাও করবে যে কিছু না পড়ে বের হয়ে যাওয়াটা ব্যাপারটা এটা তো করবে না। রাষ্ট্র থেকে তো কিছু একটা না পড়ে রেস্ট্রিকশন তো থাকে যে ভাই ইউরোপে তো কিছু জায়গায় তো আছেই ফিক্সড যে এই জায়গায় গিয়ে তোমরা ন্যাংটা হয়ে ঘোরাঘুরি করো, অসুবিধা নাই। তোমরা যদি ন্যাংটা হইতে চাও ওই জায়গায় গিয়ে ন্যাংটা হও। কিন্তু যদি পাবলিক ট্রেনে ওঠো তোমরা তাহলে ন্যাংটা হইতে পারবা না। কারণ তাহলে তোমার ফ্লুইড গুলা অন্যের শরীরে ভাই আপনি কি কথাগুলো শুনতেছেন না নাকি মানে বুঝতেছেন না? ফ্লুইড যে এটা একটা পাবলিক ফ্লুইড বলতে সেফটি, এটা একটা পাবলিক ফ্লুইড বলতে সেফটির কি ইস্যু যে আপনার পাছা থেকে পট করে কিছু একটা বের হয়ে যেতে পারে। আপনার নুনু থেকে কিছু একটা বের হয়ে যেতে পারে। ভাই ভাইঙ্গা বলতে হবে সবকিছু, আপনি কথা বুঝেন না? আপনার মানে আচ্ছা। মানুষের বডিতে নানা ধরনের জিনিস থাকে, নানা ফ্লুইড থাকে। আপনি পাত দিছেন, পাতের সাথে অনেক কিছু বের হয়ে যেতে পারে। এটা আপনার সিটের ভিতরে যদি আপনি রাইখা আরেকজন আইসা যদি সিটের উপরে বসে, তাহলে কেমনে হবে ভাই? এটা তো আরেকজনের শরীরে এই জিনিসটা স্প্রেড করতেছে। এগুলো তো পাবলিক সেফটি। এগুলো তো মানে আপনার তো হাইজিন মেইনটেইন করতে হবে। আপনার তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
এইখানে যদি আপনি এই জিনিসগুলো ব্যাঘাত ঘটান, আপনি যদি পাবলিক সেফটি কে হ্যাম্পার করেন, তাহলে তো আপনাকে এই ন্যাংটা হয়ে ঘুরতে দিবে না। বলবে যে, "তুমি জামা-কাপড় পইড়া অন্ততপক্ষে তো তোমার নিম্নাঙ্গ যেখান থেকে তোমার আপনার আ যেকোনো সময় একটা কিছু বের হয়ে যেতে পারে। আপনার যে নিম্নাঙ্গ, আপনি যে আন্ডারওয়্যার পরেন, আপনার আন্ডারওয়্যারটা কেন পরেন? আন্ডারওয়্যারটা পরেন হচ্ছে আপনার নিম্নাঙ্গটাকে একটা নিরাপদ ইসে রাখার জন্য, যেন এমন কিছু যদি পট করে বের হয়ে যায়, আপনি জোরে একটা হাঁচি দিচ্ছেন বা কাশি দিচ্ছেন, আপনার শরীরটা দুর্বল, দুর্বল লাগতেছে। হয়ে যেতে পারে কিছু একটা বের হয়ে গেল। সেটাতে আপনার পাবলিক সেফটির ইস্যু এটা। এই কারণে এই সমস্ত দেশে কখনো একদম পরিপূর্ণ ন্যাংটা হয়ে আপনাকে ঘুরতে দিবে না। বলবে যে এই আপনার নিম্নাঙ্গে অবশ্যই কিছু একটা থাকতে হবে। নাইলে এটা আরেকজনের শরীরে স্প্রেড করবে। এই ভাইরাসগুলা, ব্যাকটেরিয়াগুলো আরেকজনের শরীরে স্প্রেড করবে। এইটা হচ্ছে যুক্তি। এই যুক্তির উপর ভিত্তি করে এখানে কাউকে ইয়া হতে দেয় না। এটা তো এমন না যে আসমানি কেতাবে লেখা আছে, কোন একটা আজগুবি কেতাব বলছে তোমরা ন্যাংটা হয়ে ঘুরতে পারবা না। এইজন্য ন্যাংটা হয়ে ঘুরতে দিচ্ছে না। তা তো না। এই যুক্তিটা দেখাচ্ছে। এখানকার যারা সায়েন্টিস্ট আছে তারা হচ্ছে এই জিনিসগুলো গবেষণা করে দেখছে। ন্যাংটা হয়ে ঘুরলে, ন্যাংটা হয়ে বা সিটে বসলে, সিট থেকে উঠে গিয়ে আরেকজন এসে বললে আপনার শরীর থেকে ঘাম বাইর হয় ভাই প্রতিনিয়ত। আপনি যখন গরম থাকে তখন প্রতিনিয়ত ঘাম বাইর হয়। এই ঘামগুলা আপনি যে জামাটা পড়তেছেন সেই জামাতে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু যদি আপনি খালি গায়ে সারাক্ষণ থাকেন, সবাই যদি খালি গায়ে থাকে, একজন আরেকজনের শরীরে টাচ লাগবে, আরেকজনের ঘাম আরেকজনের গায়ে যাবে। এগুলা পাবলিক সেফটি ইস্যু। এই কারণে এই সমস্ত দেশে একদম ন্যাংটা হয়ে আপনাকে ঘুরতে দিবে না। এমনকি আপনি যদি গরমের সময় এই যে খালি গায়ে হয়ে হাঁটেন, তখনও কিছু, কিছু রেস্ট্রিকশন দিবে যে আপনি তো দূরত্ব বজায় রাখেন। কারণ আপনার ঘাম আরেকজনের শরীরে যাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পাবলিক সেফটি ইস্যু, এবং এগুলার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে। কোন একটা কেতাব, কোন একটা ১৪০০ বছর আগের ন্যাংটা পাগল কি বইলা গেছে এটার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না তো ভাই। আচ্ছা, বুঝতে পারছি। ভাই একটু যদি কাইন্ডলি আমি 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 একটু ওই যে লিখছিলাম ইয়ার মধ্যে উপরে লেখাটা একটু পড়তেন। একটু যদি মানে আমি জানি আপনাকে ফোর্স করতে পারব না আমি। একটু যদি মানে বুঝতে পারছেন তো আমার মানে আপনি যদি বলতেছেন যেভাবে একটু খারাপ লাগতেছে আরকি। যদি একটু আচ্ছা। সংযত হয়ে বলতেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে আচ্ছা, আসলে আপনাকেও আমি বলতেছি না। আপনি তো আসলে বুঝছি, বুঝছি। মুমিনদের যুক্তিগুলো আমাকে বলতেছেন, তাই না? আর আমার তো ভাই জি, খেপার জি, জি। যথেষ্ট রিজন আছে। আমি তো এই ধরনের কথাবার্তা শুনলে তো আমার মেজাজ খারাপ হবে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনি হয়তো বলতেছেন না, আপনি হয়তো আরেকজনের কথা আমাকে এখানে এসে বলতেছেন। কিন্তু আমি তো ভাই নিজেকে আটকায় রাখতে পারতেছি না, তাই না? এইগুলা কেমন কথা? আরে ভাই, এখানে তো মানে আমি সেকুলার দেশগুলোতে মুমিনরা আসার জন্য ভাই নদী সাঁতরা, সমুদ্র সাঁতরা হইলেও মুমিনরা ঢোকার জন্য পাগল হয়ে যায়। আপনি আজকে বলেন যে আমেরিকার ভিসা দিমু, তোরা সব নাস্তিক হইলে আমেরিকার ভিসা দিমু। দেখবেন বাংলাদেশের কত ১৬ কোটি মানুষ, ১৭ কোটি মানুষ আছে, ১৫ কোটি খালি হয়ে যাবো। ১৫ কোটি চলে আসবো আমেরিকাতে। হ্যাঁ? আমেরিকান এম্বাসি থেকে যদি ঘোষণা দেয়া হয়, "তোরা নাস্তিক হ, আমরা নিতাছি। চাকরিও পাবি, একটা বাসাও পাবি। আয়, হ্যাঁ? ভিসা দিমু।" দেখবেন পুরা ১৫ কোটি খালি হয়ে যাবে ভাই। কি বলেন ভাই? এই যে সেকুলার দেশে যাওয়ার জন্য মুমিনরা নিজের পাসা পর্যন্ত দিয়া দেয়। গিয়া বলে, হ্যাঁ? ফ্রান্সে গিয়া অ্যাসাইলাম এর এপ্লাই করে বলে, "আমি গে।" তারপর বিচারক বলছে, "তুমি গে, তাইলে তুমি তোমার বয়ফ্রেন্ড কোথায়?" তারপর কি করছে? একটা বয়ফ্রেন্ড বানায় নিছে। সে কিন্তু গে না। সে গে না, কিন্তু সে একটা বয়ফ্রেন্ড বানায় নিছে জাস্ট বিকজ তার ফ্রান্সের অ্যাসাইলাম লাগবে। এইজন্য গে ওই পোলা আবার শিবির করতো। ঢাকায় যখন থাকতো শিবির করতো। এই শিবিরের পোলা ফ্রান্সে গিয়া আমি ভাই চিনি এটারে। শিবিরের পোলা ফ্রান্সে গিয়া অ্যাসাইলাম এর এপ্লাই করছে, তার গিয়ে সাধছে। আবার বয়ফ্রেন্ডও বানাইছে প্রমাণ করার জন্য। বয়ফ্রেন্ডের সাথে রাতে থাকেও। মানে কি একটা অবস্থায়। যদি আপনি বলেন যে এগুলোরে মানে তাইলে ভাই, এই যে সেকুলার দেশ এতই খারাপ, তো তোরা সেকুলার দেশে মরতে আসতে চাস কেন? তোরা দলে, দলে আসস কেন? তোরা এত পাগল হয়ে যাস কেন আসার জন্য? ভাই, মুসলিমরা তো সেকুলার দেশে আসার জন্য পাগল। কোন মানে সেকুলারদেরকে দেখছেন যে মুসলমান দেশে যাওয়ার জন্য পাগল, কোথায় কবে দেখছেন বলেন তো? না, না, এটা তো দেখিনি। এটা তো স্বাভাবিক। তো আমরা তো আচ্ছা, কুত্তা দিয়ে কামড়াইলেও আমি মানে যাবো না, সৌদি যাবো না। সৌদি, আফগানিস্তান এই সমস্ত দেশে থাকতে যাবো না। তো মানে ভয়ংকর খারাপ অবস্থা। ভাই, একজন মানুষের এই স্বাধীনতা থাকতে হবে। সে কি ড্রেস পছন্দ করবে সেটা সে ডিসাইড করবে। এবং একই সাথে যেহেতু সে একটা সমাজে বসবাস করে, সমাজে অন্যান্য মানুষের যে সেফটি, সেই সেফটিটাও তার নজরে রাখতে হবে যে সেফটিটা যেন হ্যাম্পার না হয়। আমার কারণে যেন অন্য একজন মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়। নিরাপত্তা বিঘ্নিত না হয় আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আমি বার্লিনের রাস্তায় আপনি গেলে দেখবেন একেকজন মানুষ একেক টাইপের জামাকাপড়, একেক টাইপের চুলের স্টাইল, একেক ধরনের চুলের কালার এবং উদ্ভট সব জিনিসপত্র যার যেমনি ইচ্ছা সে তেমনি পড়তেছে। বোরখাও পড়তেছে, বোরখা হিজাবও পড়তেছে। যার বোরখা হিজাব পড়তে ইচ্ছা করতেছে বোরখা হিজাব। কিন্তু এই স্বাধীনতা কি আমি কোন একটা ইসলামিক কান্ট্রি তে, ইসলামিক স্টেটে গিয়ে আমি কি এই স্বাধীনতা পাবো? আমি কি আমার মতো আমার একটা মেয়ে কি পাবে এই স্বাধীনতা, যে টি-শার্ট পইড়া ঘুরবে? ইরানে পাচ্ছে? আফগানিস্তানে পাচ্ছে? পাচ্ছে তো না। আচ্ছা ভাইয়া এটা নিয়ে এটার মানে পরবর্তীতে আমার একটা কোয়েশ্চেন মাথায় আসলো। সেটা হচ্ছে আমি জানি আপনি ওই যে মানে ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন। আমি ফিলোসফির কোনো কিছুর আমার কোনো ইয়ে নাই। জাস্ট একটু পড়ছি তো এজন্য একটু মানে মনে পড়ল। সেটা হচ্ছে এই যে পোস্ট মডার্ন ফিলোসোফারদের নিয়ে আপনার কি কোনো জানাশোনা আছে কিনা? তাহলে একটু পরবর্তীতে কোয়েশ্চেনটা করতাম আরকি। ভাই, পোস্ট মডার্নিজম মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এখন আর একটা সময় যে মানে আধুনিকতাবাদী আমি জানি। জি। মানে আধুনিকতাবাদী কি আন্দোলন যেটা ছিল, মডার্নিস্ট আন্দোলন, রিভলিউশনটা যেটা ছিল, একটা সময় মডার্নিস্ট একটা মুভমেন্ট হইছিল। এই মডার্নিস্ট মুভমেন্টটা ছিল অনেক বেশি ইন্টারন্যাশনাল। মানে হচ্ছে একটা সামগ্রিক, একটা সার্বজনীন একটা আন্দোলন। এটার ভিতরে
জি, জি। আর এই পোস্ট মডার্নিজম এর আন্দোলনটা হচ্ছে আ ছোট, চলে ছোট, গেছে। ছোট, ছোট আ ভাগ হয়ে গেছে। সারা পৃথিবীটা এখন ছোট, 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 ছোট ভাগ হয়ে গেছে। এখন এই ছোট, ছোট ভাগের ভিতরেই ছোট, ছোট আ জায়গাতে ছোট, ছোট আ ফিলোসোফার, ছোট, ছোট সাহিত্যিক একেকটা এরিয়া তৈরি হয়ে গেছে, হ্যাঁ? এখন এই পোস্ট মডার্নিজম পুরা মানে কনসেপ্টটাই হচ্ছে এরকম যে মডার্নিস্টদের বিরুদ্ধে মডার্নিস্টদের যে আইডিয়াটা ছিল যে সারা পৃথিবীটাই একটা একটা গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবীটাই এক। এই জিনিসগুলা সব জায়গায় এক, আর্ট সব জায়গায় এক। এই জিনিসগুলা যে ছিল সেগুলো এখন ভেঙে গেছে। এখন ভেঙে যে জিনিসটা পোস্ট মডার্নিস্টদের যে ধারণা সেটা হচ্ছে সবকিছু এক না, সবকিছু আলাদা, 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 আলাদা আবার করবে। কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ। পোস্ট মডার্নিস্টদের এই আইডিয়ার সাথেই টোটাল আইডিয়াটার সাথেই আমি একমত না। আমি বহু আগে থেকেই নিজেকে একজন এইজন্যই কোয়েশ্চেনটা মডার্নিস্ট করছি। জি, জি। নিজেকে একজন মডার্নিস্ট হিসেবে মনে করি এবং আমি মনে করি হিউম্যান রাইটস এর যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আ মডার্নিস্ট অ্যাপ্রোচ দিয়েই দেখতে হবে। বা হিউম্যান রাইটস এর বিষয়ে কোন ধরনের কম্প্রোমাইজ করা যাবে না যে এই অঞ্চলে এই জিনিসগুলা এরকম হবে। মানবাধিকার, নৈতিকতা এই জিনিসগুলা আমি মনে করি সার্বজনীন। এই জিনিসগুলার কোন মানে মানে আ ছোট, ছোট ভাগে ভাগ করে, এলাকা ভিত্তিক ভাগে ভাগ করে বা জাতিগত ভাগ বাটোয়ারা করে যে এই জিনিসগুলা এখন চেষ্টা করা হইতেছে সেগুলোর সাথে আমি একদমই একমত না। হ্যাঁ, হ্যাঁ, আমি এজন্যই কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম। আমি যখনই ধরেন যে কোন একটা পার্সপেক্টিভ নিয়ে পড়াশোনা করি, ধরেন যে আপনি আপনারটা বলেন, বিপক্ষরা বলে। কিন্তু মানে আমি যখন ওদের মধ্যে পড়লাম যে বলতেছে যে আসলে অবজেক্টিভ কোন জিনিস ট্রুথ হয় না। সব সাবজেক্টিভ। আপনার সেটা আপনার পরিবেশ পরিস্থিতি বা উনারা আসলে ওই যে ল্যাঙ্গুয়েজ এর ব্যারিয়ার এর যে কথাটা যে বলল যে আসলে ভাষার নিজস্ব কোন অর্থ হয় না। সেটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি এবং কি বলে সেটার প্রয়োগের উপর নির্ভর করে। আমি এজন্যই বলতে চাচ্ছিলাম যে আপনার আসলে এটার যদিও উনাদের অনেক কথার মধ্যে আসলে এগ্রি করাটা খুবই টাফ। যেটা এজন্যই আমি আপনাকে আমি জিজ্ঞেস পোস্ট করতে মডার্নিস্টদের চাচ্ছিলাম। সাথে এগ্রি করি না। একদমই এগ্রি করি না। এই সমস্ত বিষয়ে একদমই এগ্রি হ্যাঁ। করি না। কিছু, কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলোতে এগ্রি করা যায়। কিন্তু এই বিষয়গুলোতে একদমই এগ্রি করা সম্ভব না। হুম, হুম। এই যে বিশেষ করে অবজেক্টিভিটি ব্যাপারটা নাহলে আসলে এভাবে তো যদি ইন্টারপ্রিটেশন বিশেষ করে ওই যে ডেরিডার যে ব্যাপারটা উনি বলছিল যে যদি কোন বই লেখা হয় তাহলে বইয়ের ইন্টারপ্রিটেশনটা সবসময় যে পাঠক যে পড়ে তার ইন্টারপ্রিটেশন এর উপরে নির্ভর করে। মানে মেইন এসেন্স টা হচ্ছে ওইটাই যে যিনি লিখতেছে ওনারটা না। তো এটা আসলে এটার উপর কিভাবেই এগ্রি করা যেতে পারে। তো এইজন্যই হ্যাঁ, ওই তখন আমিও এগ্রি করি না। আপনি কি এগ্রি করেন? আসলে এভাবে তো ডিরেক্টলি বলতে পারতেছি না। অনেক কথা তো আমার কাছে মানে যৌক্তিকই মনে হয়। বিশেষ করে ওই যে ফুকোর যে কথা যে জিনিসগুলো বলল আরকি যে পাওয়ার এর ব্যাপারটা ওগুলো তো ফুকোকে যৌক্তিকই মনে হচ্ছে। ফুকোকে আপনি একেবারে পোস্ট মডার্নিস্ট ও বলতে পারেন না, আবার মডার্নিস্ট ও বলতে পারেন না। এটা অনেকখানি হ্যাঁ, মাঝামাঝি জায়গাতে রাখতে হবে। সেটাই মানে পোস্ট মডার্নিস্টরা তো আর নিজেরা সব কেউই ঠিকমতো এগ্রি করতে চায় না যে, "না ঠিক আছে আমি পোস্ট মডার্নিস্ট।" এটা তো আসলে একটা নেগেটিভ ট্যাগ হয়ে গেছে। কেউ আসলে হ্যাঁ, এগ্রি করতে চায় না। কিন্তু সমালোচনা তো ওরা আসলে যেভাবে করতেছে, একদম পুরো ওয়েসটার্ন হিস্ট্রির উপরে, সায়েন্স এর উপরে, বিভিন্ন বেসমেন্ট এর উপরে। আমার কাছে মানে অ্যাপ্রোচ টা খারাপ না। যে সবকিছুকে কোয়েশ্চেন করে তার ভিত্তিটাকে আসলে যাচাই করে নেওয়া উচিত আরকি। সো ওই যে হ্যাঁ, অবজেক্টিভ কোয়েশ্চেন ট্রুথ এর করুক। যে ব্যাপারটা কোয়েশ্চেন করতে তো আমাদেরও কারো কোনো আপত্তি নেই। কোয়েশ্চেন তুলুক মানে এবং সমালোচনা করুক সেটা ঠিক আছে। কিন্তু এই যে এডওয়ার্ড ডব্লিউ সাইদ যেই কাজগুলা করে গেছে, হ্যাঁ, সেই হ্যাঁ। কাজগুলা তো ভয়ংকর ছিল, তাই না? সেই কাজগুলার তো ইফেক্ট ভয়ংকর ছিল। এবং এই যে মিশেল ফুকো যেই কাজগুলা করছে, মিশেল ফুকো যে ইরানের যে ইসলামিক বিপ্লবকে সমর্থন দিছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো ভয়ংকর ছিল। এটা তো পরে, পরবর্তীতে পরে, ওনার উপরে এফেক্ট পড়ছে পরে। পরে তারও নিজের উপরে নিজের নিজেকেই তাদের যে কমিউনিস্ট যে ইয়াগুলা সেগুলো সবাইকে কচুকাটা করছে তো পরবর্তীতে। সুতরাং এগুলা সেটাই। আ তাদের এই কাজগুলা কতটা মানে তাদেরও পক্ষে যায় না। ইনফেক্ট তাদের নিজেদেরও পক্ষে যায় না। সেটাই। উনি নিজেই ছিল একজন মানে কি বলে গে ছিল, হ্যাঁ। মানে সে মানে হোমোসেক্সুয়াল ছিল। হুম। সে একজন গে ছিল, তার বয়ফ্রেন্ডও ছিল। প্রচুর পরিমাণে বয়ফ্রেন্ড ছিল তার। সে ওইখানে ইরানে গিয়ে দেখে যে গেদেরকে ছাদ থেকে ফালায় দিচ্ছে। এবং উনার উপর আমি যতটুকু পড়ছিলাম, উনার উপর একটা অভিযোগ আছে যে উনি আসলে কিছু চাইল্ড মোলেস্টের সাথে যুক্ত ছিল এবং ভালোই মোটামুটি এভিডেন্স পাওয়া যায় এটার সপক্ষে আরকি। এটা আমি বলতে পারব না। আচ্ছা, চাইল্ড আচ্ছা মোলেস্টের আপনি ইয়া এডওয়ার্ড সাইদের কথা বলতেছিলেন। আপনি কি ওই যে সলিমুল্লাহ স্যারের 'আদম বোমা' বইটি কখনো কি পড়ার সুযোগ হয়েছে কিনা? বা পড়তে চাচ্ছেন কিনা? বইটা আমি পড়া 'আদম শুরু বোমা'? করছিলাম কিন্তু সলিমুল্লাহ সাহেবের বই আমি পইড়া শেষ করতে পারি না ভাই। সরি। আচ্ছা উনারা আসলে আমি ক্যারেক্টারটা আমি চিনতে পারছি না। উনি আসলে কি আসলে? কি মানে উনি কি জাস্ট একজন মানে একদম মানে মাঝে মনে হয় যে পুরোপুরি নাস্তিক মনে হয়। মাঝে মনে হয় যে না একদম পুরো ধর্মের পক্ষে কথা বলতেছে। কিন্তু এই বইটা পড়ে উনি যেভাবে এই যে বোমের যে ব্যাপারটা যে যেভাবে জাস্টিফাই করতেছিল আমার কাছে আমি তো পুরো অবাক পুরা। মানে কেমনে সম্ভব এটা আসলে এভাবে জাস্টিফাই করার ব্যাপারটা? আপনি আমিও জানি না। আমি পড়লে পড়া দেখতে শুরু পারবেন। করছিলাম কিন্তু প প প কিছুক্ষণের মধ্যেই আমি বিরক্ত হয়ে গিয়ে আমি রেখে দিছি। এই সলিমুল্লাহর বই আমার আমি মানে এগুলো পড়াই তো যায় না ভাই। কি বলে না বলে পড়াই আর কথা শুনলে তো মেজাজটা খারাপ হয়। হ্যাঁ? তার প্রশ্ন করে একটা সে উত্তর দিয়ে উত্তরে সবসময় তার শুরু হবে পশ্চিমা বিশ্ব কত খারাপ আর ইসলামিক বিশ্ব কত ভালো ছিল। এইখানেই গিয়ে পৌঁছাবে। আপনি যা জিজ্ঞেস করেন না কেন উত্তর দেখবেন ওইখানে গিয়ে পৌঁছাইছে। মাদ্রাসা আচ্ছা শিক্ষা কত ভালো ছিল আর পশ্চিম কত খারাপ। এই জায়গায় গিয়ে তার আলোচনা গিয়ে পৌঁছাবে। আচ্ছা এটা কি আপনার কাছে মাঝে মনে হয় যে উনি বাধ্য হয়ে বলতে হচ্ছে এরকম কি আপনার কাছে মনে হয় না তখন? আমার মনে হয় না। আমার কাছে সে একজন বাটপার এজন্য সে বাটপারি করতেছে। আমার কাছে যেটা মনে হয়। আমার কাছে তো মাঝে মনে হয় যে উনি আসলে বলতে পারতেছে না। কিন্তু আসলে আকার ইঙ্গিতে বুঝাতে চাচ্ছে। মাঝে এরকমটা মনে হয়।
মাঝে, মাঝে আমারও ২-১ বার মনে হইছে এটাও ঠিক যে আমারও ২-১ বার মনে হইছে সে হয়তো বলতে চায়। কিন্তু পরক্ষণে আবার আরেকটা ভিডিওতে দেখছি যে না সে আসলে ওইটাই আমি যেটা বুঝছিলাম সেটাই। আসলে সে তো হচ্ছে গিয়ে আহমদ ছফার সাগরেদ তো। আহমদ ছফার সাগরেদ ছিল ওই যে ফরহাদ মজহার আর এই ব্যক্তি সলিমুল্লাহ খান। এই ২ জন ছিল আহমদ ছফার অনুসারী। আহমদ ছফার পেছনে, পেছনে জি, ঘুরত। এখন এই আহমদ ছফা থেকে যেগুলা বের হইছে সেগুলোর অবস্থা আমরা জানি যে ওই মানে কারখানা থেকে যে জিনিস বাইর হইছে সেগুলোর বেশিরভাগের অবস্থা খুব খারাপ। এবং এই যে সলিমুল্লাহ সাহেব তার একমাত্র কাজ হচ্ছে নিজের পাণ্ডিত্য জাহির করা। সে কয়েকটা বইয়ের নাম বলবে এবং সেই বইয়ের লেখক কত সালে জন্মাইছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে। এরকম ২-৪ টা কথা বইলা সে একটা চটকের সৃষ্টি করে এবং যে ইন্টারভিউ নিচ্ছে তার ভিতরে এক ধরনের আ ইয়া ভয় সৃষ্টি সৃষ্টি করছে। করবে, হ্যাঁ? ভয় সৃষ্টি করবে। আরে বাপরে! মানে আমাগো জাকির নায়েক আমাগো মানে সেকুলার জাকির নায়েক, হ্যাঁ? আমাকে সেকুলার জাকির নায়েক সলিমুল্লাহ খান কত বড় জ্ঞানী, হ্যাঁ? সাল তারিখ পর্যন্ত বইলা দেয়, হ্যাঁ? কোন ইউনিভার্সিটিতে পড়ছে, সাল তারিখ পর্যন্ত বইলা দিতেছে। কত আমাকে সেকুলার জাকির নায়েক কত সাংঘাতিক পণ্ডিত। এই যে এই চমকটা সৃষ্টি করে, চমক সৃষ্টি করার পর সে শুরু করে মাদ্রাসা শিক্ষা কত ভালো আর পশ্চিম কত খারাপ এই বয়ান। ওই তো কথা তো তুমি তো ওই যে এগুলার রুট হইতেছে আপনি যদি রুট পর্যন্ত যান, আপনি দেখবেন আব্দুর রাজ্জাক পর্যন্ত পৌঁছাইছে। রাজশাহী ইউনিভার্সিটির টিচার আব্দুর রাজ্জাক ওই পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ, পৌঁছাইছে। হ্যাঁ। এবার আবার কি ছিল ৭১ এর মুক্তিযুদ্ধের মানে সমসাময়িক সময়ে সে পাকিস্তানের সাপোর্টার ছিল। সে হচ্ছে একদম কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এটা বলত সবসময় সারা জীবন সে। অবশ্যই মানে মানে আব্দুর রাজ্জাক অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এই বিষয়ে কোন সন্দেহ নাই। বিরাট পণ্ডিত ব্যক্তি জি, সে। জি, জি। কিন্তু আচ্ছা আপনাকে অবশ্যই আব্দুর রাজ্জাক সাহেব বিরাট পণ্ডিত এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নাই। তাকে পর্যন্ত আ কি যেন নাম উনার? হেনরি কিসিঞ্জার পর্যন্ত দেখা করতে আসতো এই আব্দুর হ্যাঁ, রাজ্জাকের হ্যাঁ। সাথে। এ তো আর যেই সেই কথা না, তাই না? মানে সে হচ্ছে যার সাথে যেখানে পিএইচডি করছিল, পিএইচডি শেষ করে নাই। সেখানে হচ্ছে গিয়ে সে পিএইচডি শেষ না করে চলে আসছে। একজন বিরাট সমাজ আ ত সমা আ আ সমাজবিজ্ঞানের অত্যন্ত বিখ্যাত একজন প্রফেসরের আন্ডারে সে আন্ডারে করতেছিল। করছিল। হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি এখন। হেরল্ড কি যেন হেরল্ড নাম আচ্ছা নামটা আমার মনে নেই। তার আন্ডারে সে করছিল এবং সেটা ছিল সেই সময়ের আ সে হচ্ছে সারা পৃথিবীতে একজন প্রথিতযশা আ আ শিক্ষক, হুম? প্রফেসর সমাজতত্ত্বের উপরে। কিন্তু তার নিয়ে কোনো সন্দেহ নাই। তার জ্ঞান নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সে তো ভাই ছিল হচ্ছে গিয়ে মুসলিম জাতীয়তাবাদের সমর্থক। এই আব্দুর রাজ্জাক ছিল মুসলিম জাতীয়তাবাদের সমর্থক। এই আব্দুর রাজ্জাকের ভিতর ইসে দিয়ে বাইরে হচ্ছে গিয়ে এই আহমদ ছফার ভিতর দিয়ে বাইরেছে এই অপকন্ডগুলা। এই অপকন্ডগুলা মানে একেক সময় একেক কথা বলে। এই ফরহাদ মজার করতো আগে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এখন করতেছে ইসলাম। হ্যাঁ? একে সবগুলার মানে মানে হিপোক্রেট সবগুলা না, বদমাইশ একটারও কোনো স্ট্যান্ড নাই। কোনো সুনির্দিষ্ট স্ট্যান্ড নাই একটারও। আমার কাছে কেন জানি মনে হয় এরা আসলে সবাই মানে কি বলে? মানে একদম নাস্তিক ঘরানা টাইপের কিন্তু জাস্ট বাংলাদেশে থাকতে ব পা বাংলাদেশে থাকার জন্য জাস্ট এদিক থেকে ওদিক থেকে কিছু মিলায়া তারপরে জাস্ট কোনভাবে বেঁচে থাকতেছে। যে আপনার কাছে আপনি যে বললেন যে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে যদি উনারা কিছু ভালো ২ ১ টা কথা না বলে তাহলে তো আসলে মানুষ এগুলো নিয়ে ধরেন যে এইটা আপনি বলছেন এটা কয়েকটা মাদ্রাসার গ্রুপের মধ্যে এগুলোই দিয়ে দিছে। না ঠিক আছে সলিমুল্লাহ স্যার ভালো। উনি তো মাদ্রাসা শিক্ষার পক্ষে বলতেছে। কিন্তু পরবর্তী ক্ষণে যে উনি আসলে একদম পুরা দস্তুর সেকুলার কথাবার্তা তো অনেক সময় বলে আপনি তো দেখছেনই। তো আমার কাছে মানে এই ক্যারেক্টার গুলোকে আসলে আমি রিড করতে পারতেছি না। যে আসলেই ওরা আসলে কি? আহমদ ছফাও সেইম অবস্থা। উনি তো যে বাঙালি মুসলমানের যে ইয়েটা লিখলো, এটা কি আপনার কাছে মনে হয় যে এটা আসলে উনি বাংলা জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে লিখছে? এটা তো অবশ্যই না। এটা তো একদমই পুরা পচায় দিছে পুরা। আমার কাছে যেটা মনে হচ্ছে। অবশ্যই পচায় দিছে। এরা তো বাঙালি সবাই তো মুসলমানদের। নাস্তিক। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই যে এরা সবাই নাস্তিক। একেবারে হার্ডকোর নাস্তিক, তাই না? এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এরা যে এই মানে ইসলাম তোষণটা যে তারা করে, এই যে মানে আ কোন রকমে এদের সাথে মিলামিশা থাকা, এইটা যে মানে এটার যে কি সেটা আমিও বুঝি না। বেশিরভাগ সময় আমিও বুঝি না যে এটার মানেটা কি? যেটা একজন বুদ্ধিজীবীর দায়িত্বটা তো হইল পাবলিকে কি বলে না বলে। আমি মানে একজন জীবীর যেটা করা উচিত পাবলিক যেটা শুনতে চায় না সেটা বলা। হ্যাঁ? এটা হচ্ছে একজন বুদ্ধিজীবীর কাজ। এটা একজন বুদ্ধিজীবীর দায়িত্ব বলে আমি মনে করি। একজন বুদ্ধিজীবী একটা সমাজে পথ দেখাবে, নতুন একটা পথ দেখাবে। কিন্তু এরা যেটা করে যে বেশিরভাগ পাবলিক যেটা চাইতেছে সেইটাই তারা আ সেই পথেই তারা বলতেছে হ্যাঁ, এটাই ঠিক পথ। এটা আরে বেশিরভাগ পাবলিক যেটা চাইতেছে এটা তো আমরা জানি যে এই পাবলিকরা এটা চাইতেছে। তো তুমি বুদ্ধিজীবী তোমার আবার এটা বলার দরকার কি? যে এই বেশিরভাগ মানুষ এটা চাইতেছে। তুমি একটা এমন কিছু বলবা যেটা বেশিরভাগ মানুষ চাইতেছে না। তুমি সেটা বলবা। তাইলে না তুমি বুদ্ধিজীবী। কিন্তু তারা তো তাদের বুদ্ধিজীবীর দায়িত্বটা পালন করতেছে না। তারা যেটা পালন করতেছে পলিটিশিয়ান এর দায়িত্ব পালন করতেছে। এই সেটাই। যে বুদ্ধিজীবীরা যারা এখন আছে বা যারা এই কিছুদিন আগেও ছিল তারা বেশিরভাগই দেখতেছি আমি পলিটিশিয়ান। আরে পলিটিশিয়ান আর মানে সমাজ সংস্কারক বা বুদ্ধিজীবী বা যারা সমাজের সবচাইতে মানে যারা ব্রেইন সমাজের যারা ব্রেইন তাদের তো অন্যরকম হইতে হবে। তারা তো পলিটিশিয়ানদের মতো হইলে হবে না। পলিটিশিয়ানদের ভাষায় তো তাদের কথা বললে হবে না। যে জনগণ এটা চাইতেছে তাইলে আমি এটাই বলি। জনগণের মানে জনগণকে খুশি করা, জনগণরে খুশি রাখা। এইটা তো বুদ্ধিজীবীর কাজ না, এটা পলিটিশিয়ানদের কাজ। এইটা হচ্ছে এই চরিত্রটা নষ্ট হইছে আমাদের বুদ্ধিজীবীদের। যে এই যে বেশি বেশিরভাগই ঘটনা এটাই ঘটছে ৭৫ এর পরবর্তী সময়ে। এই
বুদ্ধিজীবীরা আসলে পলিটিশিয়ান হয়ে উঠছে। আপনি যদি জিয়াউর রহমানের মন্ত্রিসভা খেয়াল করেন সেখানে দেখবেন বড়, বড় বুদ্ধিজীবী আছে তার মন্ত্রিসভাতে, হ্যাঁ? বাংলাদেশের টপ বুদ্ধিজীবীরা সেখানে ঢুইকা গেছে মন্ত্রিসভার ভিতরে। মানে হচ্ছে এই যে জিয়াউর রহমান এই পলিটিশিয়ানদের নষ্ট করছে। মানে বুদ্ধিজীবীদেরকে পলিটিশিয়ান এ পরিণত করছিল। সেটাই। আমার কাছে মানে উনাদের মনে হয় যে উনারা আসলে নৈতিকভাবে অসৎ। উনারা আসলে বুঝে গেছে যে বাংলাদেশের যেই একটা বড় কমিউনিটি আছে যদি ওটার এগেইনস্ট এ আমরা কথা বলতে যাই তাহলে আমাদেরকেই উনারা মানে যে উনারা এখন যে পজিশন আছে পজিশন থেকে পুরোপুরি আইসোলেট হয়ে যাবে। এটা উনারা ভালো করে বুঝতে পারছে যার জন্য এখান থেকে কিছু, এখান থেকে কিছু সবকিছু মিলায়া কোন মতে রেলেভেন্স থাকার চেষ্টা করতেছে যে কোন না কোনভাবে যাতে আমরা হারাই না যাই। উনারা জানে যে যদি এগেইনস্ট এ কিছু বলে তো ওরা হারায় যাবে। এটা উনারা একার পক্ষে আসলে কিভাবে মানে কয়েকজনের পক্ষে আসলে কিভাবে এটাকে ট্যাকল দেওয়া কোনভাবেই সম্ভব হবে না। এটা উনারা বুঝতে পেরেই মূলত আমার কাছে মনে হচ্ছে ২ দিক থেকে মিলায়-ঝিলায়া মোটাভাবে চলতেছে আরকি। হুম। কারণ ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু বলবেন আপনি? না, না শেষ ঠিক করেন আছে, আপনি থ্যাংক ইউ। আপনার কথা শেষ করেন। না, না আমি যে এগুলা যে ধর্মের বিরোধী আমি আসলে একজন বিশ্বাসী। আমি মনে করি যে মানে যে আমি জাস্ট কি বলবো যে গোঁড়া না আরকি। যে এসব অনেক কথা আছে না যে অনেক কিছুর মধ্যে এটা দেখতে পাই, ওটা দেখতে পাই, ঈশ্বর দেখতে পাই। আমি জাস্ট মনে করি যে না কেউ একটা কিছু আছে এবং আমি ট্রাই করি রিলিজিয়াস থাকার কিন্তু জাস্ট অন্যকে প্যারা না দিই আরকি। যতটুকু পারি আমি জানি না। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এভাবে কোন কিছুকে টার্গেট করা, বিশেষ করে রিলিজিয়নকে টার্গেট করে যদি আপনি কিছু লিখতে যান, যেটা আসলে ওই যে আমি পড়তেছিলাম স্পিনোজা যেভাবে ১ম বারের মতো ওল্ড টেস্টামেন্ট এর উপরে অ্যাটাক করছিল। এভাবে তো এ যদি করতে যায় কেউ, মানে মুসলিম কমিউনিটি তে অন্তত উনি থাকতে পারবে না। মুসলিম যেহেতু হ্যাঁ, বাংলাদেশে আরকি মুসলিম বেশি আরকি। হুম। এটা ঠিক, এটা ঠিক, জেনেই ঠিক উনারা বলেছেন। জিনিসগুলোকে একসাথে করে চালা যাচ্ছে আরকি। রুটি রোজগার তো দরকার ওনাদের। হুম। আমি তো অবাক হলাম উনার ওই বইটা পড়ে যে উনি আসলে কি একটা তালাল আসাদ। নাম শুনছেন কিনা জানি না। উনি মনে হয় ওয়েস্টে হ্যাঁ, হ্যাঁ, থাকে এবং হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বড় একজন ফিলোসোফার। সো উনার বারবার উক্তি দিয়ে উনার উক্তিগুলোকে জাস্টিফাই করে যাচ্ছিল কেন ওই যে লাদেনের 9/11 করাটা ভাই আপনার শেষ বক্তব্যটা শোনা যায়নি। আপনি আবার একটু বলেন। এবং আরো কি, কি। শেষ ঠিক আছে, কথাটা থ্যাংক শোনা ইউ যায়নি। আপনাকে। ভাই আপনার শেষ কথাটা শোনা যায়নি। লাদেনের আচ্ছা, আচ্ছা আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না। আমি তাহলে বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো। চিল্লাচিল্লি করছি। নিশ্চয়ই আপনি কিছু মনে করেন নাই। না, না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই ভালো থাকেন। পরের ফারাজ ভাইকে দেখা যাচ্ছে ব্যাকস্টেজে। ফারাজ ভাই আপনি চলে আসেন। কি অবস্থা ফারাজ ভাই কেমন আছেন? ভাই আমারও পর্দা দিয়ে রাখলেন ভাই। জীবনে দুঃখতে। কি অবস্থা স আছেন ভাই? সবাই নাকি উত্তেজিত হয়ে যাচ্ছে এজন্য সবাইকে পর্দা দিয়ে রেখে রাখলাম ভাই। ভাই কি যে করব ভাই যে মানে মুমিনদের যে এত উত্তেজনা। মানে এখন তো মনে করেন রাস্তার কুত্তা, বিলাই, মানে শুয়ার, মানে পাখি, হ্যাঁ? পাখির মানে মনে করেন পাখিরও তো পেছনে কিছু একটা আছে। ওইটা দেখে যদি মুমিনের চাকার দিয়ে ওঠে তখন আটকাবেন কেমনে? তাই না? পাখিরও তো আপনার বোরখা পরান লাগবে নাকি? প্রিয় আহমদুল্লাহ শায়েক, আমি মুরগির সাথে জিনা করে ফেলেছি। আচ্ছা আমরা এই জিনিসটা একটু তাহলে দেখাই। দেখেন আপনারা মুমিনেরা তো কোন কিছুর বাদ রাখতেছে না তো ভাই। কোন কিছু তার এমন তো না যে কোন কিছু তারা বাদ রাখছে। তারা তো মুরগি, কুত্তা, বিলাই আ সব মানে শেষ করে দিছে। আপনারা একটু দেখেন এই ভিডিওটা একটু দেখেন। রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। কি? আরেকবার বলুন। কি? রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তালা মাফ করুন। আহ, অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবার দুয়ার আল্লাহ তালা কারোর জন্যই বন্ধ করেন না যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। দোয়ার মাধ্যমে, তবার মাধ্যমে, ইস্তেগফার মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত। এই হচ্ছে অবস্থা ফারাজ ভাই। সুবহানাল্লাহ আসিফ ভাই। মানাজাল্লাহ। বাট এসব ভিডিওতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আরকি। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমি ক্যানভা থেকে খুঁজে বের করে লাগাইছি ভাই পিছনে। আচ্ছা। তো আমি আরেকটা জিনিস দেখাতে চাই। হ্যাঁ বলেন ফারাজ ভাই বলেন। না, না সমস্যা নাই আসিফ ভাই কিছু দেখাতে চাইলে দেখেন। মানে এরকম তো অসংখ্য ভিডিও আছে এবং এই আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে মুমিনেরা যে এটার মাসালা কি সেটার মাসালা কি। আ আমি আরেকটা ভিডিও দেখাই। এটাও এটার সাথে প্রাসঙ্গিক। দেখেন আপনারা কি একটা অবস্থা, তাই না? মানে খুবই খারাপ অবস্থা।
শোনেন। কাপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি, ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই, কোনো ওয়ে নাই। উনি জানার জন্য অস্থির হয়ে আছেন। উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ-প্রত্যঙ্গ উনি সরাসরি টাচ করছেন। কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে, কিন্তু পারেন নাই। ঠিক আছে? বিষয়টা ওনার মা জানেন, হ্যাঁ? তো এখন উনি কি করবেন? উনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়েজ হয়ে গেছে? এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাসব্যান্ডের জন্য কি মানে হারাম হয়ে গেছে নাকি বিবাহ মানে ছুটে গেছে? মানে এমন কিছু। আর উনি কি করবেন? ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা? আর ওনার মায়ের অবস্থাটা কি? এইটা। আর ওনার মা অতটা প্রতিবাদও করে নাই সংসার ভাঙার জন্য, হ্যাঁ? মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই। আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে একই মহিলার ঘটনা না অন্য মহিলার ঘটনা বলে। আচ্ছা, এখানে হুজুর এটার মাসালাটা দিচ্ছে যে কি করবে, সেটা হালাল হবে না হারাম হবে। কিন্তু মাসালাটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্টটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে মানে নিজের ঘরের ভিতরেও আ এই ইসের শিকার হচ্ছে, অ্যাবিউজ এর শিকার হচ্ছে মেয়েরা। আ মানে কুকুর, বেড়াল, আমরা তো কয়েকদিন আগে পাকিস্তানের নিউজ দেখেছি যে পাকিস্তানে একটা বিড়ালকে কয়েকটা ছেলে, কয়েকটা বালক মিলে ইয়া করছে। তারপরে এবং ছাগলদেরকে ইয়া করা, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। পাকিস্তানের রেগুলার আপনি আ সপ্তাহের প্রায় প্রতিদিনই আপনি এরকম নিউজ পাবেন যে অমুক জায়গায় ছাগলের সাথে করল, এই লোক ছাগলের সাথে করল। ছাগলের সাথে করা কিন্তু মানে পাকিস্তানে খুবই নরমাল ব্যাপার। কিন্তু এই যে বিড়াল এবং মুরগি, তারপরে হচ্ছে নিজের পরিবারের যারা সদস্য, এগুলা তো ভয়ংকর অবস্থায় পৌঁছায় গেছে। এগুলা তো সেক্সুয়ালি এদের তো মানে খুবই বিকৃত মন মানসিকতাতে পৌঁছায় গেছে। এখন একটা স্বাভাবিক সম্পর্ক যদি না থাকে ২ জন মানুষের মধ্যে, তখন তো এই বিকৃতিগুলার জন্ম নেয়। আ সেটাই বললাম আরকি। ফারাজ ভাই, আমরা কি তাহলে পরের জনের কাছে চলে যাব?